আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা নিয়ে হয়তো আপনি নিজেই ভুগছেন অথবা প্রতি মুহূর্ত কাউকে একজনকে ভুগতে দেখছেন, কিন্তু আপনি ভাবছেনই না যে এটি একটি ভয়ঙ্কর জিনিস। ভাবছেন তো গ্যাস, অম্বল, বুক জ্বালা এগুলো কোনো ব্যাপারই নয়। তাহলে আপনাকে জানাই আসল তথ্য কি। দি ল্যান্ডসেটের মতো বিখ্যাত জার্নাল আমাদেরকে জানাচ্ছে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে এখন আইবিডি বা ইনফ্লামেশনাল বাওয়েল ডিজিজের মতো সমস্যা প্রায় দিনের পর দিন হু হু করে বেড়েই চলেছে এবং ফিউচারে সেটি পশ্চিমা দেশগুলিকেও ছাড়িয়ে যাবে। আর গ্যাস্ট্রাইটিস, প্রায় ভারতের 50% মানুষ গ্যাস্ট্রাইটিসে অলরেডি ভুগছেন। তার সঙ্গে ভারতীয় যে প্রাপ্তবয়স্ক, তার মধ্যে 22% প্রাপ্তবয়স্ক অলরেডি কোষ্ঠকাঠিন্যের শিকার, এবং 10 জনের মধ্যে প্রতি 3 জন অর্থাৎ 30% মানুষ গ্যাস, অম্বল, বুক জ্বালার মতো পরিস্থিতি নিয়ে মুহুর্মুহু ফাইট করে চলেছেন। তাই আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এগুলি দেখে খুব স্বাভাবিক বা খুব সাধারণ সমস্যা মনে হলেও এর পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর রূপ যা আপনার হজম শক্তি দিনের পর দিন কমিয়ে দিয়ে চলেছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। এটা সেটা লিভার টনিক বা কোনো এনজাইম বা পায়খানা হওয়ার ওষুধ, এগুলি আপনি খেয়েই চলেছেন, কিন্তু জানছেন না যে আপনার ভেতর থেকে শরীর সম্পূর্ণ ভঙ্গুর হয়ে উঠছে। তাই এই গ্যাস, অম্বল, বুক জ্বালা সহ গ্যাস্ট্রাইটিস সহ পেটের সমস্যা যে হজম শক্তি কমে যাওয়া, এর নিগুড় তথ্য জানতে আপনি পুরো ভিডিওটি দেখুন এবং নিজের স্বাস্থ্যকে ফিরিয়ে আনুন। হেলথ বা স্বাস্থ্য আসলে কি? হু এর মতে, হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি অ্যান্ড অ্যান অ্যাবিলিটি টু লিড আ সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। অর্থাৎ স্বাস্থ্য শুধুমাত্র কোনো অস্বস্তির, কোনো ধরনের অস্বাস্থ্যকর অবস্থার অনুপস্থিতি নয়, বরং স্বাস্থ্য মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকা বা সুস্থভাবে জীবনযাপন করা, এটি কিন্তু হেলথের অর্থ বোঝায়। ঠিক আমাদের পেটও কিন্তু তাই। আমাদের পেটও যে শুধুমাত্র কোনো গ্যাস হচ্ছে না বা পায়খানা ঠিক হচ্ছে না, ব্যাপারটি এমন নয়। কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে আপনার পুরো পেটেরই কিছু একটা সমস্যা বা আপনার জিআই ট্র্যাক্টের, হজম শক্তির কিছু একটা প্রবলেম। আমাদের গাট হেলথকে, আমাদের পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় বা সেকেন্ড ব্রেন বলা হয়। কারণ আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন, পেট ভালো না থাকলে কিন্তু আমাদের মনও ভালো থাকে না। অনেক সময় দেখা যায় যে পেটটা ভালো নেই বলে আপনার মনটাও কিন্তু একটা ভার পরিস্থিতি রয়েছে। আবার ভালোভাবে পায়খানা হয়ে গেল বা আপনার গ্যাসটা বেরিয়ে গেল, তখন কিন্তু একটা মানসিকভাবেও সুস্থতা আমরা ফিরে পাই। তাই আমরা আজকে গাট হেলথ নিয়ে ভালোভাবে আলোচনা করতে চলেছি। চলুন আমরা দেখি গাট হেলথ কি। আসলে আমাদের পেটের মধ্যে একটি মাইক্রোবায়োটা রয়েছে, বা পেটের মধ্যে রয়েছে একটি সুন্দর পৃথিবী, একটি সুন্দর বাগান, যেখানে অনেক ভালো ভালো ফুল, ভালো ভালো ফলেরও গাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে অনেক আগাছার মতো খারাপ খারাপ অণুজীব। আমাদের পেটের মধ্যে হাজারো কোটি কোটি ভালো ভালো অণুজীব বা মাইক্রোবায়োমের উপস্থিতি রয়েছে, যেগুলি ভালো ভালো ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলি আমাদের খাবারকে হজম করতে, শোষণ করতে হেল্প করে। আবার অনেক মাইক্রোবায়োম রয়েছে যেগুলি আমাদের খাবারকে হজম করতে, শোষণ করতে বিপরীতের দিকে যায়, মোটেই হেল্প করে না, বরং ক্ষতি করে। পেটে যখন এই ধরনের ভালো অণুজীবের পরিমাণ বেড়ে থাকে, তখন আমাদের পেট ভালো থাকে। যখন এই পরিমাণ কমে যায়, আমাদের পেটের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কেন আমাদের পেটকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক, তার কারণটা আপনাদের জেনে নেওয়া উচিত। আমাদের পেটের মধ্যে কিন্তু প্রায় 100 মিলিয়ন ভালো ভালো স্নায়ুকোষ রয়েছে, যেগুলি ডাইরেক্টলি আমাদের ব্রেনের স্নায়ুকোষের সঙ্গে সংযুক্ত রয়েছে, যেটিকে বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস। সেটি আমাদের পেটকে ভালো রাখতে কিন্তু সম্পূর্ণভাবে হেল্প করে থাকে। এবার আপনাদেরকে জানানো যাক যে হজমের প্রক্রিয়াটি আসলে কি, কিভাবে একটি খাবার হজম হয়। প্রথমে আমরা খাবারটা খাই, মুখগহ্বরের মধ্যে যখন আমরা খাবারটা চিবোতে থাকি, তখনই কিন্তু লালারসের নিঃসৃত এনজাইম কার্বোহাইড্রেট ভাঙতে শুরু করে, হজমের প্রক্রিয়া চিবানোর মাধ্যমে শুরু হয়ে যায়। তাই ভালোভাবে খাবার চিবিয়ে খাওয়াটা খুবই প্রয়োজনীয়। তারপর খাবারটি আমাদের খাদ্যনালী বা ইসোফেগাসে প্রবেশ করে, যেখানে পেরিস্টলসিস হয় বা একটি ছন্দবদ্ধ আন্দোলনের মাধ্যমে খাবারটিকে ঠেলে আস্তে আস্তে পাকস্থলীর দিকে নিয়ে যাওয়া হয়। পাকস্থলীতে যখন গিয়ে সেই খাবারটি পড়ে, সেটিকে বলা হয় বোলাস। সেই খাবারটি পড়ার পর এই পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এবং তার সঙ্গে কিছু এনজাইম রয়েছে, একসঙ্গে মিশ্রিত হয়ে খাবারটি একসঙ্গে কাইমে রূপান্তরিত হয় এবং তারপর সেটি ক্ষুদ্রান্তে আসে। এই যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, এটি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এই হজমের প্রক্রিয়াতে। কেননা এখানেই ম্যাক্সিমাম জিনিস শোষিত হয়ে থাকে। এই ক্ষুদ্রান্তের মধ্যেই আমাদের পিত্তরস বা বাইল লিভার থেকে সিক্রেশন হয়ে আসে এবং অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে ভালো ভালো এনজাইম আসে এবং খাবারকে, যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে এবং ভিটামিনেরও শোষণ এখানে হয়ে থাকে। তারপর যখন এখানে সমস্ত খাবার হজম হয়ে যায়, বাকি যে বর্জ্য পদার্থ থাকলো সেটি আস্তে আস্তে আমাদের বৃহদান্ত্র
বা লার্জ ইন্টেস্টাইনে যায়। লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পরে সেই খাবারে যদি জলের পরিমাণ কম থাকে, সেখান থেকে বেশ কিছুটা জল সেখানে নিঃসৃত হয় এবং খাবারটি আস্তে আস্তে মলে রূপান্তরিত হতে থাকে। তারপর সেটি মলাশয়ে গিয়ে জমা হয় এবং আস্তে আস্তে পায়ুছিদ্রের মাধ্যমে খাবারটি বাইরে বেরিয়ে যায়। এইভাবে আমাদের কিন্তু হজমের প্রক্রিয়া কমপ্লিট হয়ে থাকে। আমাদের হজম শক্তি ধীরে ধীরে কমে যাওয়ার পেছনে আসল খলনায়ক তাহলে কে? আমাদের যে লাইফস্টাইল বা ডায়েট, সেটি কিন্তু আমাদের আসল খলনায়ক। কেননা আমরা যে ধরনের খাবার এখনকার যুগে রিসেন্টলি খেয়ে থাকি, বাইরের যে ধরনের প্রসেসড খাবার, এক্সট্রা চিনি, হোয়াইট ফ্লোর, এগুলি কিন্তু আমাদের ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে থাকে এবং খারাপ ব্যাকটেরিয়াকে আস্তে আস্তে বাড়ায়। কারণ এই ধরনের খাবারগুলি খারাপ ব্যাকটেরিয়াগুলির খাবারের আসল খাদ্যগুণ তারা ওখান থেকে পেয়ে থাকে। যেখানে আমাদের ভালো ব্যাকটেরিয়ার আসল খাবার হলো আঁশ বা ফাইবার। এই ফাইবার খাওয়া আমরা দিনের পর দিন কমিয়ে দিয়েছি। এই জন্যই আমাদের ভালো ব্যাকটেরিয়া গ্রোথ কমছে, খারাপ ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ছে এবং হজম শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। এছাড়াও ভালো ঘুম এবং মানসিক শান্তিও গাট মাইক্রোবায়োমের উপর ডাইরেক্টলি ইফেক্ট করে। যদি আমরা ভালো মানসিক শান্তিতে না থাকি, খুব বেশি ডিপ্রেশনে থাকি, অথবা আমাদের ঘুমের খুব বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু গাট মাইক্রোবায়োম ভালো কাজ করে না এবং হজম শক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে। এছাড়াও মদ্যপান, ধূমপান এবং অনিয়মিত জীবনযাপন তো রয়েছে, বাকি আরো যেগুলি খারাপ আমাদের অভ্যেস, সেগুলিও কিন্তু আমাদের হজম শক্তির উপর প্রভাব ফেলে। এবং ঠিকভাবে না খাওয়া, সঠিক নিয়মে না খাওয়া, অযৌক্তিকভাবে পেট খালি করে রাখা, সঠিক পরিমাণে জল না খাওয়া, খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়া, এগুলি একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা খলনায়ক হিসেবে আমরা ধরে নিতে পারি। গ্যাস অম্বল হলে আমরা সাধারণত নীল গোলাপি রঙের বিভিন্ন রকমের যে ট্যাবলেটগুলো খেয়ে থাকি, যেগুলি আমরা অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ বলে যথেষ্টভাবে খেয়ে চলেছি, দীর্ঘদিন তা খাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে সাইড এফেক্ট রয়েছে। পাবমেডের মতো বড় জার্নালে বিভিন্ন রকম রিসার্চ আর্টিকেল রয়েছে যেগুলি প্রমাণ করে যে পিপিআই টাইপের ওষুধ দীর্ঘদিন খেলে কি কি প্রবলেম হয়। যেমন ধরুন হাড় ক্ষয়ের ঝুঁকি। পিপিআই খেতে থাকলে কি হয়, আমাদের শরীরে অন্ত্রের ভেতরে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমে যায়। কারণ এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর, এটি হাইড্রোজেনকে কমায় এবং HCl তৈরি হতে দেয় না, যে জন্য অ্যাসিড কমে যায়। তখন আমাদের অ্যাসিড কমার জন্য ঠিকঠাক হজম হয় না, আমাদের ক্যালসিয়ামের ঠিকঠাক শোষণ হয় না। এছাড়া ভিটামিন B12 এর মতো ভালো ভালো ভিটামিন যেগুলি শোষিত হওয়ার কথা, সেগুলি শোষিত হতে পারে না এই পিপিআই জাতীয় ওষুধ খাওয়ার জন্য। এছাড়াও কিডনির বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এবং এই ধরনের ওষুধের প্রতি একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়, যেগুলি না খেলে আমাদের পেটের ভালোই থাকে না। কিন্তু লং টাইম এগুলি খাওয়ার ভীষণ রকমের সাইড এফেক্ট রয়েছে। এগুলি আস্তে আস্তে আমাদেরকে ত্যাগ করতে হবে এবং ন্যাচারাল দিকে ফিরে আসতে হবে। কেন আমাদের পূর্বপুরুষদের লৌহ কঠিন হজমের শক্তি ছিল, কেন আমাদের কেন নেই? চলুন এটা নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই। আমাদের পূর্বপুরুষদের এই লৌহ কঠিন যে হজম শক্তি, তার পেছনে সায়েন্টিফিক ফ্যাক্ট আমরা কিভাবে আলোচনা করতে পারি। প্রথমত তো এটি একটি বড় ফ্যাক্ট যে আমাদের এখন জীবনধারা সম্পূর্ণ বদলে গেছে। আগের জীবনধারা আলাদা ছিল। তখন মানুষের শুধু যে হজম শক্তি বেশি ছিল এমনটাই নয়, তখন এত বেশি রোগও কিন্তু ছিল না। কিন্তু কেন এমনটা? আসলে আমাদের যে পূর্বপুরুষ ছিল, 99% মানব সভ্যতার ইতিহাসে কিন্তু তারা ছিল হান্টার গ্যাদারার, অর্থাৎ তারা শিকার করত বা বিভিন্নভাবে বাইরের খাবার দাবার নিয়ে এসে গ্যাদার করে জমিয়ে সেটাকে খেত বা রস সেটাকেও খেয়ে নিত। সেক্ষেত্রে কি হতো, প্রচুর ভ্যারাইটিস অফ খাবার তারা খেত। আমরা যেমন রোজ একই ধরনের খাবার, চাল, আলু বা রুটি এগুলো খেয়ে থাকি, এরকম তাদের ক্ষেত্রে ছিল না। তারা যেখানে যেত সেখানকার বিভিন্ন ন্যাচারাল খাবার খেত, যেমন সেখানে কোনো হরিণকে মেরে খেয়ে নেওয়া বা সেখানকার ফলমূল খাওয়া, বিভিন্ন ধরনের গাছের ঘাস খাওয়া, শাক খাওয়া, ফল পাতা খাওয়া। এগুলি খাওয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, নিউট্রিয়েন্টস, পুষ্টি তাদের শরীরের মধ্যে যেত, যে জন্য তাদের শরীর ছিল সম্পূর্ণভাবে ন্যাচারাল এবং পুষ্টিগত দিক থেকে সম্পূর্ণভাবে সুস্থ। কিন্তু আমরা এখন চিনি বা হোয়াইট ফ্লোর এই ধরনের যেগুলো প্রসেসড ফুড, ন্যাচারালি নয়, এটা সম্পূর্ণ বাইরে থেকে আমরা তৈরি করে খাচ্ছি, এগুলো তখন ছিল না। তাই তাদের এই যে আমাদের সভ্যতীয় যে রোগগুলো রয়েছে, গ্যাস বা আলসার, এই ধরনের প্রবলেম, তখন এগুলো তাদের ছিলই না। কারণ ন্যাচারাল হয়ে তারা জীবনযাপন করে কাটিয়েছে। এবং দ্বিতীয়ত আমাদের লাইফস্টাইলও খুবই খারাপ। আমরা যতটা আমাদের বডির মেটাবলিজম রেট দরকার, যতটা পরিশ্রম দরকার, আমরা কিন্তু করি না। তারা কিন্তু ছিলেন প্রচুর পরিশ্রমী, যে জন্য তার মেটাবলিজম রেট ছিল হাই এবং তারা ছিল সম্পূর্ণভাবে ফিট। এই জন্য NIME বলে একটি গবেষণা সংস্থা রিসেন্টলি এটাও তারা তদন্ত করে দেখেছে, যদি আমরা এখন তাদের মতো ডায়েট ফলো করে কি হবে। অদ্ভুতভাবে দেখা গেছে সেই ডায়েট ফলো করার পরে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে মানুষগুলো, যেটাকে নিমে ডায়েট বলা হয় বা NIME ডায়েট বলা হয়। এখন আপনার প্রয়োজন চূড়ান্ত পুনরুদ্ধার পরিকল্পনা, অর্থাৎ আপনার পেটের স্বাস্থ্যকে পুরোপুরি ফিরিয়ে নিয়ে আসার জন্য যা কিছু করা দরকার। চলুন আমরা দেখি কি কি করা যেতে পারে। প্রথমত, আপনি খাবার প্লেটটাকে রংধনুর মতো সাজিয়ে নিন।
আপনার প্লেট যত কালারফুল হবে ততই আপনি ভালো ভালো ভিটামিন, ভালো ভালো মিনারেলস, ভালো ভালো পুষ্টি শরীরের মধ্যে নিতে পারবেন। দ্বিতীয়ত, অনেকটা বলা যেতে পারে খাবারের যেমন টাইপ হয় তেমনি এটি একটি সারের মতো। আমরা যেমন শাকসবজি চাষের জন্য সার দিই ভালো উৎপাদন করার জন্য, তেমনি প্রিবায়োটিক্স একটা সারের মতো। আপনার শরীরে সেই প্রিবায়োটিক্স আপনি বেশি করে পাঠান, যেমন কলা, পেঁয়াজ এবং রসুন এই ধরনের প্রিবায়োটিক্স খাবারে অ্যাড করুন। এবার আপনি কিছু সৈন্য অ্যাড করুন, যেমন প্রোবায়োটিক্স। দইয়ের মতো যে ফার্মেন্টেড খাবার, তাতে কিন্তু জীবন্ত ভালো ব্যাকটেরিয়া থাকে, যেমন ল্যাক্টোব্যাসিলাস, বিভিন্ন স্পিসিস, সেগুলি সৈন্যের মতো আপনার পেটে গিয়ে ভালো ব্যাকটেরিয়া হিসেবে আপনার হজমে সম্পূর্ণভাবে আপনাকে হেল্প করবে, আপনার স্বাস্থ্য ফিরিয়ে দিতে হেল্প করবে। এরপর আপনারা বাকি যে খারাপ খাবার দাবার সেগুলি আস্তে আস্তে ত্যাগ করে দিন, বা খেলেও খুব লং টার্ম পরে অল্প একটু খান, আস্তে আস্তে কমান। এবং মানসিক চাপ বা স্ট্রেস কিন্তু একটি বিরাট বড় ফ্যাক্টর নিজের পেটকে সুস্থতার দিকে ফিরিয়ে আনার জন্য। আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা সেকেন্ড ধাপ বা আরেকটু গভীরতর সমাধানের দিকে এবার এগিয়ে যাব। ধরুন এরকম ডায়েট লাইফস্টাইল ঠিক করার পরেও আপনার সমস্যাটি থেকে যাচ্ছে, তখন আপনি একবার হোমিওপ্যাথির সাহায্য নিন। কেননা হোমিওপ্যাথি শুধু রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথির চিকিৎসা করে সেই রোগীর, সেই পার্টিকুলার রোগীর ইন্ডিভিজুয়ালাইজেশন আমরা হোমিওপ্যাথিতে করে থাকি, দেখে থাকি সেই মানুষটির ইতিহাসে কি রয়েছে, কি জন্য তার এই রোগটি হয়েছে এবং কিভাবে রোগ সারানো যাবে। ওষুধ তো আমরা দিয়েই থাকি, তার সঙ্গে আমরা পার্সপেক্টিভও দেখি যে আর কিভাবে ম্যানেজ করলে এই রোগীটি সুস্থ করা সম্ভব। তাই একজন হোমিওপ্যাথি ডাক্তারের আপনি পরামর্শ নিন। এবং হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধপত্র তো রয়েছে যেগুলি আপনার স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এবং সব থেকে বড় কথা, এটি একটি সাইড ইফেক্ট বিহীন পদ্ধতি। সাইড ইফেক্ট যাতে আপনার না হয় সেটির জন্য হোমিওপ্যাথি আপনি অবশ্যই বেছে নিন। আপনার শরীরের যে কি কন্ডিশন সেগুলো জানার জন্য কি কি টেস্ট বা কি কি পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন, সেটা আপনাদেরকে একটু অবগত করানো আমার প্রয়োজন। যেমন যদি ব্লাড টেস্টের দিকে দেখা হয়, সেক্ষেত্রে আপনি সিবিসি প্রথমত করতে পারেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে আপনি দেখবেন যে আপনার রক্তের কি পরিস্থিতি রয়েছে। এছাড়া লিভার ফাংশন টেস্ট এবং লিপিড প্রোফাইল টেস্টের মতো টেস্ট আপনি করতে পারেন, জানার জন্য যে আপনার লিভার বা যকৃৎ কতটা কাজ করছে কিনা। এবং লিপিড প্রোফাইল করলে আপনি জানতে পারবেন যে কোলেস্টেরলের কোনো সমস্যা আপনার বেড়েছে কিনা। এবং লাইপেজ, অ্যামাইলেজের মতো কিছু টেস্ট হয় যে আপনার যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় সেগুলি ঠিকঠাক রকমের কাজ করছে কিনা, বা লাইপেজ, অ্যামাইলেজের মতো খুবই প্রয়োজনীয় যে জিনিসগুলি আমাদের হজমের জন্য দরকার সেগুলি সে নিঃসরণ ঠিকঠাক করছে কিনা। এছাড়া অকাল ব্লাড টেস্ট এবং ব্লাড কালচার, স্টুল কালচার, এগুলি আপনারা কিন্তু করতে পারেন জানার জন্য পেটের অবস্থা। এরপরে আসছে আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি। আপনি যদি ইউএসজি হোল অ্যাবডোমেন করেন, জানতে পারবেন যে আপনার শরীরের ভেতরে যে অন্ত্রগুলি রয়েছে তাতে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, সেটি আপনি জানতে পারবেন। এরপরে আপনি চাইলে এন্ডোস্কোপিও করা যেতে পারে। এন্ডোস্কোপি হলো একটি স্কোপ বা নল আপনার মুখের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেখা যে আপনার ভেতরে যে নালী রয়েছে সেগুলি ঠিকঠাক রয়েছে কিনা, কোনো আলসার বা কোনো রকমের গ্রোথ রয়েছে কিনা। এই ধরনের টেস্টগুলি আপনারা করলে জানতে পারবেন যে শরীরের কি অবস্থা। তবে এই ধরনের টেস্ট কখনোই নিজে নিজে করা উচিত নয়। সবসময় একটি যোগ্যতা সম্পন্ন ডাক্তারের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করে আপনারা নিজের শরীর সম্বন্ধে আরও ডিটেলসে জেনে নিন। আজকে আমরা জেনে নিলাম আমাদের পেটের সম্পর্কে। আমরা জানলাম যে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক, সেকেন্ড ব্রেন, আমাদের গাট হেলথ নিয়ে, এবং সেটি কতটা ইম্পর্টেন্ট আমাদের ফিউচারের জন্য, আমাদের শরীরের জন্য। তাই আপনারা সচেতন থাকুন, নিজের পেটকে সম্পূর্ণভাবে সুস্থ রাখুন। অল্প গ্যাস বা অল্প বদহজমের সমস্যাগুলো এটি এড়িয়ে যাবেন না, অবশ্যই এটিকে সিরিয়াসলি দেখুন এবং একজন সঠিক কোয়ালিটি সম্পন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। নিজের পেটকে সুস্থ রাখুন, পরোক্ষভাবে নিজের মনকে সুস্থ রাখুন, নিজের পরিবারকে সময় দিন। ভালো থাকুন। আমাদের ভিডিও যদি আপনার পছন্দ হয় লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের ভিডিও আপনার পরিচিত জনের মধ্যে। ধন্যবাদ।